নমস্কার বন্ধুরা, চলে এলাম আবারও একটি সাসপেন্স ও থ্রিলে ভরা মুভির এক্সপ্লেনেশন নিয়ে। এটি এমন এক কাহিনী যা প্রতি মুহূর্তে এক নতুন মোড় নেবে আর আপনাদের ভাবতে বাধ্য করাবে। সংসারের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার লোভে একটা মানুষ যে কতটা হিংস্র হয়ে উঠতে পারে তা এই মুভিটিতে তুলে ধরা হয়েছে। জাজি নামের এক নববধূ তার শ্বশুরবাড়ি এসেই পড়ে যায় বিভিন্ন প্রশ্ন ও রহস্যের সামনে। যে ঘরে মেয়েটি নতুন স্বপ্ন নিয়ে এসেছিল সেই ঘরেই শুরু হয় একের পর এক মৃত্যু। সত্যিই কি তার আগমনের জন্য এই ঘরে মানুষের মৃত্যু হচ্ছিল, নাকি এগুলো ছিল কোনো পরিকল্পিত ঘটনা? ওই বাড়ির রহস্য ভেদ করতে আর ওই বাড়িতে ঘটে যাওয়া একের পর এক মৃত্যুর আসল কারণ কি জানতে আপনাদের দেখতে হবে আজকের এক্সপ্লেনেশনটি। আজ এক্সপ্লেন করব 2025 সালে কন্নড় ভাষায় মুক্তিপ্রাপ্ত সিরিজ আইয়ান্না মানে। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশনটি। মুভির শুরুতেই আমরা জাজি নামের একটি মেয়েকে দেখতে পাই, যার আজ বিয়ে হয়েছে দুঃশান্তের সাথে। দুঃশান্ত এবং তার বাড়ির লোকেরা জাজিকে তাদের বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তাই জাজির মা বাবা জাজিকে দুঃশান্তের কাছে নিয়ে আসে। তখনই দুঃশান্ত জাজির মা বাবাকে বলে যে আপনারা সমস্ত ব্যাপারটা জানার পরও বিয়েটা করালেন, এটাতে আমি সত্যি ভীষণ খুশি হয়েছি। জাজি বুঝতে পারে না দুঃশান্ত কোন ব্যাপারের কথা বলছে। সে কৌতূহলী হয়ে তার মা বাবার দিকে তাকাতে থাকে। এটা দেখে জাজির মা জাজিকে সামনে এগিয়ে যেতে বলে আর দুঃশান্তকে বলে যে জাজি যতক্ষণ নিজে থেকে এ ব্যাপারে না জানছে তাকে কিছু বলার দরকার নেই। এখানে বোঝা যায় যে এমন কিছু কথা আছে যেটা জাজির মা বাবা জাজির থেকে লুকিয়েছে। এরপর দুঃশান্ত জাজিকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দুঃশান্ত জাজি গাড়ির মধ্যে একে অপরের পাশেই বসেছিল, তবে তারা কেউ কোনো কথা বলছিল না। দুঃশান্তের বাড়ি অনেকটা দূরে হওয়ায় জাজি অনেক সময় চুপচাপ গাড়ির মধ্যে বসছিল। তারপর নিজে থেকে দুঃশান্তকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে কথা বলছো না কেন? তোমার কি আমার সাথে কথা বলতে ভালো লাগছে না? আসলে দুঃশান্ত বিয়ের পর থেকে জাজির সাথে তেমন কোনো কথা বলেনি। তখনই দুঃশান্তের গাড়ির ড্রাইভার জহরিয়া জাজিকে থামিয়ে দিয়ে বলে, আরে না না ছোটবাবু এমনিই অনেক কম কথা বলে। এরপর জাজি জহরিয়ার সাথে নানান কথা বলতে থাকে। তাদের কথার মধ্যে আমরা জানতে পারি জহরিয়া 15 বছর ধরে আইয়ানা বাড়িতে কাজ করছে। জাজি তখন জহরিয়ার কাছে জানতে চায় যে ওর শ্বশুর বাড়িকে লোকে আইয়ান্নার বাড়ি বলে কেন। জহরিয়া বলে যে দুঃশান্তের বর্তমানে যেখানে বাড়ি আছে ওখানে আগে চাষ করা হতো। একদিন চাষের জন্য নাঙল করতে গিয়ে ওই জমিতে কোন্ডাইয়ার মূর্তি পাওয়া যায়, আর তারপর থেকে ওই ঘরের এত উন্নতি। বর্তমানে ওই মূর্তি ঘরের মধ্যেই স্থাপন করা আছে। এরপর হঠাৎই রাস্তার মধ্যে তাদের সামনে পুলিশ এসে তাদের গাড়ি থামাতে ইশারা করে। জহরিয়া গাড়ি থামালে গৌতম নামে এক পুলিশ অফিসার এসে জাজিকে একটি গিফট দেয়। আসলে এই গৌতম নামের অফিসারটি জাজিদের প্রতিবেশী। সে কাল বিয়েতে আসতে পারেনি, তাই জাজিকে তার বিয়ের উপহারটা রাস্তাতেই দিচ্ছিল। অপর একটি দৃশ্যে দেখা যায় দুঃশান্তের বাড়িতে তার মা ও বাবাকে। দুঃশান্তের মা নাগামাকে ভীষণ ব্যস্ত দেখা যায়, কারণ নতুন বউ বাড়িতে আসবে, তাই সে তাদের কাজের লোক তাইয়াবাকে সব প্রয়োজনীয় জিনিস গুটিয়ে আনতে বলে। কিছুক্ষণ পর জাজি ও দুঃশান্ত বাড়িতে পৌঁছে যায়। সবাই জাজিকে বরণ করে নিচ্ছিল। এরপর জাজি যখন তার প্রথম পা ওই বাড়ির মধ্যে রাখে তখনই দুঃশান্তের বাবার হার্ট অ্যাটাক হয় আর তার সেখানেই মৃত্যু হয়। সিন চলে আসে পরের দিন। দুঃশান্তের বাবার শ্রাদ্ধের জন্য পুরোহিত এসেছে। পুরোহিত তাদের বাড়ির সবাইকে বলতে থাকে, আমি বলেছিলাম বিয়েটা করাতে না, ওই মেয়ে বাড়িতে পা দিতেই এত বড় দুর্ঘটনা ঘটলো। তবে দুঃশান্ত পুরোহিতকে বলে যে তার বাবা হার্ট অ্যাটাকে মরেছে, এখানে জাজির কি কোনো দোষ আছে? বলে সে ঘর থেকে বেরিয়ে আসে। এদিকে জাজি তাদের সব কথা শুনছিল ঘরের দরজার কাছে দাঁড়িয়ে। পুরোহিত তাকে দোষারোপ করায় তার খুব খারাপ লেগেছিল, কিন্তু যখনই তার স্বামী পুরোহিতের কথার প্রতিবাদ করে সেটা শুনে জাজির চোখে জল থাকা সত্ত্বেও এমন সাপোর্টিভ বরের জন্য মুখে হাসি ফুটে ওঠে। এরপর জাজিকে দেখা যায় রাতের বেলা রান্নাঘরে রান্না করতে। সে রান্না করতে করতে তার মায়ের সাথে ফোনে কথা বলছিল। সে তার মাকে বলে, এখানে কেউই কারোর সাথে তেমন কথা বলে না, সবাই কেমন একটা অদ্ভুত আচরণ করে, এবং আরো বিভিন্ন কথা সে মাকে বলছিল। তখনই নাগামা আসে রান্নাঘরে। সে জাজির সমস্ত কথা শুনেছিল। সে জাজিকে বলে, মাকে কি বলছিলে, এখানে কেউ কথা বলে না? আসলে আনন্দের ঘরে আজ শোকের ছায়া, তাই সবার মন মেজাজ একটু খারাপ। জাজি বলে, আমি আসাতেই হয়তো এইসব হয়েছে। তার কথা শুনে নাগামা বলে, ওসব কিছু না, ওর মৃত্যুর সময় হয়েছিল তাই মারা গেছে। এরপর দেখা যায় রাতের বেলা বাড়ির সবাই উঠোনে বসে খাচ্ছিল। এমন সময় দুঃশান্তের মেজ ভাই মহেশের হাত থেকে ভাতের পাতা পড়ে যায় আর সে পাগলের মতো আচরণ করতে থাকে। সে অদৃশ্য কারোর সাথে কথা বলছিল। এইসব দেখে জাজি খুব ভয় পেয়ে যায়। দুঃশান্ত জাজিকে সেখান থেকে চলে যেতে বলে। মহেশের এইরকম আচরণ দেখে তার বোন পূর্ণি হেসে ওঠে, যার ফলে মহেশ খুব রেগে যায়। সে পূর্ণির সাথে মারামারি শুরু করে দেয়। এটা দেখেই জাজি সেখান থেকে পালিয়ে যায়। আর দুঃশান্তকে দেখা যায় একটা মশাল নিয়ে আসতে। সে ওই মশালটা মহেশের সামনে ধরতেই মহেশ শান্ত হয়ে যায়। এদিকে জাজিকে দেখা যায় কাঁদতে কাঁদতে তার মাকে ফোন করেছে। সে মাকে ফোন করে সব বলে আর তাকে এখান থেকে নিয়ে যেতে বলে। এমন সময় নাগামা এসে জাজির হাত থেকে ফোন নিয়ে জাজির মাকে বলে যে আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ের আমি খেয়াল রাখবো। এরপর
এরপর রাতের বেলা নাগামা জাজিকে নিয়ে দুঃশান্তের ঘরে আসে আর তাদের দুজনকে বলে যে দুঃশান্তের বাবার শ্রাদ্ধ শান্তি না হওয়া পর্যন্ত তাদের আলাদা থাকতে হবে, তাই আজ থেকে জাজি পূর্ণির ঘরে ঘুমাবে। এই কথা বলে নাগামা সেখান থেকে চলে যায়। জাজি দুঃশান্তের ঘর থেকে যাওয়ার সময় দুঃশান্ত তাকে একটা বই দেয় রাতে পড়ার জন্য, কারণ নতুন জায়গায় হয়তো জাজির ঘুম নাও আসতে পারে। এই ভেবে জাজি দুঃশান্তের কাছ থেকে বইটি নিয়ে পূর্ণির ঘরে আসে ঘুমাতে। তবে পূর্ণি জাজিকে বলেই দেয় যে সে কারোর সাথে রুম শেয়ার করতে পছন্দ করে না। নাগামাকে সে এ ব্যাপারে না বলতে পারেনি। পূর্ণি জাজিকে একটি মাদুরার বালিশ দিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। জাজি ওই মাদুরার বালিশটি নিয়ে চলে আসে বারান্দায় ঘুমাতে, যেখানে তাদের বাড়ির কাজের লোক তাইয়াবাও ঘুমায়। জাজি তাইয়াবাকে জিজ্ঞেস করে তার শ্বশুর মশাই মরল অথচ বাড়িতে কোনো আত্মীয় এলো না কেন। তাইয়াবা বলে এই বাড়িতে কোনো ব্যাপারে কেউই আসে না, এই বাড়িতে যারা থাকে তাদের নিয়েই সব কাজ হয়। জাজি আবারও জিজ্ঞেস করে যে মহেশ তার বউ এলো না। তাইয়াবা বলে যে বেঁচে থাকলে তো আসবে। জাজি অবাক হয়ে বলে কিন্তু মহেশদা তো ওই দিন বলেছিল যে ওনার বউ বাপের বাড়ি গেছে। তাইয়াবা বলে তোমার ওই দিন বিয়ে ছিল, তাই হয়তো কষ্ট দিতে যায়নি। মহেশের বউ পুষ্পা তো কবেই কুয়ায় লাফ দিয়ে মারা গেছে। এরপর দৃশ্য চলে আসে পরের দিন সকালে। জাজির ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ঘরের ভেতর যাচ্ছিল। এমন সময় দুঃশান্ত তার জন্য চা নিয়ে আসে আর দুজনে চা খায়। জাজিকে ভীষণ খুশি দেখাচ্ছিল তার বরের তার প্রতি কেয়ার দেখে। খানিকক্ষণ পর জাজি নাগামার জন্য জিরার জল নিয়ে আসে নাগামার ঘরে আর নাগামাকে বলে যে তার পরার মতো কোনো কাপড়ই সে আনেনি। কথাটি শুনে নাগামা তার আলমারি থেকে মহেশের বউ পুষ্পার সমস্ত কাপড়গুলি জাজিকে দেয়। এর কিছুক্ষণ বাদে মহেশের ডক্টর আসে তাদের বাড়ি। তবে মহেশ এখনো ঘুম থেকে ওঠেনি, তাই নাগামা জাজিকে পাঠায় মহেশকে ডাকার জন্য। জাজি ও নাগামার কথা মতো যায় মহেশকে ডাকতে। সে মহেশের ঘরে ঢুকে দেখে যে তার ঘরে সব ওষুধের প্যাকেট এদিক ওদিক ছড়িয়ে রয়েছে আর তার সমস্ত জিনিসপত্রও এলোমেলো হয়ে রয়েছে। ঘরের মধ্যে এদিক ওদিক তাকিয়েও মহেশকে দেখতে পায় না। হঠাৎ মহেশ পেছন থেকে এসে জাজিকে চমকে দেয়। সে জাজিকে তার বউর শাড়িতে দেখে তাকেই তার বউ পুষ্পা ভাবে। মহেশের আচরণে জাজি ভয় পেয়ে চিৎকার করলে নাগামা সহ বাকি লোকেরা মহেশের ঘরে আসে। মহেশকে থামানোর চেষ্টা করে, তবে কেউই তাকে সামলাতে পারছে না দেখে পূর্ণি যায় দুঃশান্ত আর তার বড় ভাই শিবাকে ডাকতে, যারা তাদের বাগানে বসে তাদের বাবার শ্রাদ্ধ শান্তির কাজ করছিল। এরপর শিবা এবং দুঃশান্ত এসে মহেশকে ধরলে ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দেয় মহেশকে আর সে ঘুমিয়ে পড়ে। এদিকে জাজিকে দেখা যায় এক জানালার পাশে বসে কাঁদতে, কারণ এইসব থেকে সে ভীষণ ভয় পেয়ে গেছে। এমন সময় নাগামা আসে জাজির কাছে। সে জাজিকে বোঝাতে থাকে আর মহেশের অতীতের কিছু কথা বলতে শুরু করে। সিন চলে আসে অতীতে। দেখা যায় মহেশ একটি মেয়েকে নিয়ে তাদের বাড়ি এসেছে। তখন তাদের বাড়ির সবাই উঠোনে বসে খাওয়া দাওয়া করছিল। মহেশ সেখানে থাকা সবাইকে বলে যে সে পুষ্পাবতীর সাথে কোর্ট ম্যারেজ করে নিয়েছে। এই কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর পুষ্পাও এই বাড়িতে থাকতে শুরু করে। ধীরে ধীরে জানা যায় পুষ্পারও মহেশের মতোই নেশা করার স্বভাব আছে। একদিন সে বাড়িতে বসেই নেশা করছিল। এমন সময় নাগামা এসে বলে যে ঘরে ঠাকুরের মূর্তি আছে, এইসব নোংরামো এখানে করা যাবে না। তখনই মহেশ এসে বলে যে তাহলে আমাদের ভাগ আমাদের বুঝিয়ে দাও, আমরা চলে যাব। নাগামা মহেশকে বলে তোর বউয়ের এইসব কাজকর্মের জন্যই বাড়িতে অমঙ্গল হচ্ছে। নাগামা শিবার বউ চারুলতাকে দেখিয়ে বলে যে এরা কত চেষ্টার পরও একটা সন্তানের মুখ দেখতে পাচ্ছে না। নাগামার কথায় মহেশ বলে তাতে আমার বউর কি দোষ, তাদের বলো কোনো ভালো ডক্টর দেখাতে। মহেশের কথা শুনে শিবাও রেগে যায়। এর ফলে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। শিবা রেগে গিয়ে মহেশের বউ পুষ্পাকেও বকে দেয়। তখন পুষ্পা রেগে ঘরে থাকা ভগবানের মূর্তি নিয়ে ওর দিকে হাঁটা দেয়। সে বলে ভগবানের মূর্তি থাকার জন্য যখন কিছু করা যাবে না, তাহলে এই মূর্তিই ঘরে রাখবো না। এ বলে মূর্তি কুয়াতে ফেলে দেয়। আর তার কিছুদিন পর পুষ্পাও ওই কুয়াতে লাফ দিয়ে মারা যায়। সকলে মনে করে এটা তার পাপের ফল সে পেয়েছে। পুষ্পা মারা যাওয়ার পর মহেশ পুষ্পার শোকে এইরকম পাগল হয়ে যায়। সে পুষ্পার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করে। সিন চলে আসে বর্তমানে। নাগামা জাজিকে বলে যে আমি তোমাকে সব কথাই বললাম, এবার তুমি সিদ্ধান্ত নাও যে তুমি কি করবে, এখানে থাকবে নাকি চলে যাবে। জাজি দুঃশান্তের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয় আর সেখানে থাকার সম্মতি দেখায়। এরপর সবকিছু ঠিকঠাকই চলছিল। একদিন জাজি ও তাদের বাড়ির কাজের লোক তাইয়াবা রান্নাঘরে রান্না করছিল। এমন সময় জাজি তাইয়াবাকে জিজ্ঞেস করে যে এর আগে কে বেশি রান্না করতো। তাইয়াবা উত্তর দেয় মহেশের বউ পুষ্পা। জাজি অবাক হয়ে বলে যে কিন্তু সবাই যে বলে পুষ্পা নেশা করতো, বাড়িতে অশান্তি করতো। তাইয়াবা বলে যে সে তো প্রথম প্রথম এমনটা ছিল, পরে ও ঠিক হয়ে গিয়েছিল, বাড়ির সমস্ত কাজই করতো। জাজি তখন তাইয়াবার কাছে পুষ্পার মৃত্যুর কারণ জানতে চায়। তাইয়াবা বলতে শুরু করে মহেশ ও পুষ্পা দুজন ভালোবেসে বিয়ে করলেও মহেশের চরিত্র ভালো ছিল না। সে একদিন গ্রামের একটি মেয়েকে তাদের ফার্মে নিয়ে যায় আর ওই মেয়ের মা এসে পুষ্পার কাছে সবকিছু বলে দেয়। পুষ্পা তখন ঘরের বাইরেই থাকতো,
কারণ তখন তার পিরিয়ডস চলছিল। এ বাড়ির নিয়ম মতে এই সময় মেয়েদের ঘরের ভেতর ঢোকা নিষেধ ছিল। তবুও পুষ্পা রাগে ওই ঘরের মধ্যে ঢুকে যায় আর নাগামাকে বলে, আপনি তো যা বলছেন আমি তাই করছি, কিন্তু আপনি আপনার নিজের ছেলেকেই পাল্টাতে পারছেন না। এই সব নিয়ে পুষ্পা নাগামাকে অনেক কথা শোনায়। মহেশ সেখানেই দাঁড়িয়েছিল। সে পুষ্পার কথায় রেগে তার গায়ে হাত তোলে আর পুষ্পা তখন নিষেধ থাকা সত্ত্বেও ঠাকুর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আর কিছুদিন পর পুষ্পার মৃত্যু হয় কুয়ায় লাফ দিয়ে। পরের দিন সকালে দেখা যায় পুরোহিত এসেছে দুঃশান্তের বাবার শ্রাদ্ধ শান্তির কাজকর্ম করতে। বাড়ির সবাই ওখানেই উপস্থিত ছিল। এমন সময় সেখানে শিবার শাশুড়ি অর্থাৎ চারুর মা ও বোন আসে। চারুর মা জাজিকে দেখে জিজ্ঞেস করে, এ কে? নাগামা বলে, দুঃশান্তের বউ। কথাটি শুনে চারুর মা ও বোন কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর জাজিকে দেখা যায় যে তাদের ড্রাইভার জহরিয়ার সাথে এসেছে কলাপাতা নিতে। এমন সময় চারুর মা ও বোন আসে জাজির কাছে। চারুর মা জাজিকে বলে যে তার ছোট মেয়ে অর্থাৎ পদ্মার সাথে দুঃশান্তের আগেই বিয়ে ঠিক হয়েছিল, তবে তাদের বড় মেয়ে চারু মারা যাওয়ার কারণে বিয়েটা তখন হতে পারেনি। জাজি চারুর মায়ের কাছে চারুর মৃত্যুর কারণ জানতে চায়। চারুর মা বলে যে সে তার গায়ে আগুন লাগিয়ে মারা গেছে। চারু বলে, কেন? ও কি এই বিয়েতে খুশি ছিল না? চারুর মা বলতে শুরু করে, বহুদিন বিয়ে হওয়ার পরও চারুর কোনো সন্তান হচ্ছিল না। একদিন চারু অসুস্থ হয়ে পড়ে। সবাই ভাবে যে এবার হয়তো তার সন্তান হবে, কিন্তু ডাক্তার চারুকে দেখে জানায় যে চারুর একটি সমস্যা আছে, এর ফলে তার বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই কম। এই ব্যাপারটা নিয়ে বাড়ির সবার খুব মন খারাপ হয়ে পড়ে। চারুর মা কথাগুলি জাজিকে বলছিল, এমন সময় নাগামা সেখানে চলে আসে। তাই চারুর মা কথা বলা বন্ধ করে দেয়। এরপর জাজিও তখন সেখান থেকে চলে আসে। ওই দিন রাতে জাজি এসে দুঃশান্তকে জিজ্ঞেস করে, তুমি কি পদ্মাকে বিয়ে করতে চেয়েছিলে? নাগামা তখনই সেখানে চলে আসে আর বলে, দুঃশান্ত মোটেও পদ্মাকে বিয়ে করতে চায়নি। চারুর জোরাজুরিতেই সে রাজি হয়েছিল। দৃশ্য চলে আসে আবারও অতীতে, যেখানে দেখানো হয় চারু একটা সন্তানের জন্য ভীষণভাবে মরিয়া হয়ে উঠেছিল। এতদিন কোনো বাচ্চা না হওয়ায় সে তার নিজের হাত ছুরি দিয়ে কেটে আত্মহত্যা করতে চেয়েছিল। এই ঘটনার পর চারুর মা ও বোন আসে চারুর বাড়ি। চারু বুঝতে পেরেছিল যে সে আর মা হতে পারবে না, তাই নাগামাকে বলে যে আমি হয়তো এই বাড়িকে কোনো সন্তান দিতে পারবো না, তবে আমার বোন তো পারবে, তুমি আমার বোনের সাথে দুঃশান্তের বিয়ে দাও। চারুর অনেক অনুরোধের পর নাগামা এতে রাজি হয় এবং দুঃশান্ত পদ্মার এঙ্গেজমেন্ট হয়। তবে তার পরদিনই চারু নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। সিন আবারও প্রেজেন্টে চলে আসে। নাগামা জাজিকে তার সাথে নিয়ে যাচ্ছিল ঘুমানোর জন্য। এমন সময় জাজি বলে যে আমাকে চারুর মা এটাও বলেছে যে আমি নাকি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। নাগামা চারুর কথা মেনে নেয়। সিন এখানেই শেষ হয়। এর পরের দিন সকালবেলা জাজি দুঃশান্তকে জিজ্ঞেস করে, তোমার আগেও একটা বিয়ে হয়েছিল, আমাকে জানাওনি কেন? সেখানে দুঃশান্তের ভাই শিবাও বসেছিল। সে জাজিকে বলে, কেন তোমার বাবা মা তোমাকে জানায়নি? তোমার বাবা মাকে তো সবই জানানো হয়েছে। জাজি সাথে সাথে তার মাকে ফোন করে আর এসব ব্যাপারে সব জানতে চায়। জাজি যখন তার মায়ের সাথে কথা বলছিল, মহেশ বলে ওঠে, আমার মা তো তোমার পরিবারকে 5 একর জমি দিয়েছে। জাজি এই ব্যাপারে তার মাকে জিজ্ঞেস করলে তার মা বলে যে তার বাবার অ্যাক্সিডেন্টের পর ঠিক করে হাঁটাচলা করতে পারে না, তাদের বাঁচার জন্য একটা সম্বল দরকার ছিল। জাজি তার মায়ের কথা শুনে বুঝতে পারে যে তার মা বাবা এই জমির লোভেই তার থেকে সবকিছু লুকিয়ে এই বিয়েটা দিয়েছে। জাজি কাঁদতে কাঁদতে ফোনটা রেখে সেখান থেকে চলে যাচ্ছিল। দুঃশান্ত তার পেছনে আসে। জাজিকে কাঁদতে দেখে দুঃশান্ত তাকে বোঝাতে থাকে। জাজি তখন দুঃশান্তের কাছে তার প্রথম স্ত্রী বিন্দুর ব্যাপারে জানতে চায়। দুঃশান্ত বলতে শুরু করে। সিন চলে আসে আবারও অতীতে, যেখানে দেখানো হয় দুঃশান্ত বিন্দু নামে একটি মেয়েকে নিয়ে তাদের বাড়ি এসেছে, কারণ কদিন বাদে তাদের বাড়িতে পুজো ছিল আর ওই পুজোতে বিন্দু নৃত্য পরিবেশন করবে। তবে বিন্দু এখানে তার আসল নাম গোপন করে এসেছিল। পুজোর দিন যখন বিন্দু নাচছিল, কেউ একজন ফোন করে দুঃশান্তকে জানায় এই ব্যাপারটা। দুঃশান্ত এটা জেনে বিন্দুকে তার আসল নামে ডাকলে বিন্দু বুঝতে পারে দুঃশান্ত তার ব্যাপারটা জেনে গেছে, তাই সে ওই রাতেই বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করে। তবে দুঃশান্ত তাকে গেটের কাছেই ধরে নেয়। এরপর দেখা যায় বিন্দু ও দুঃশান্তকে এক জায়গায় বসে থাকতে। দুঃশান্ত বিন্দুর কাছে তার নাম গোপন করার ব্যাপারে জানতে চাইলে বিন্দু বলে তার বাবা একজন ব্যবসায়ী ছিল, বর্তমানে ব্যবসায় লস খেয়ে অনেক টাকা ধারে ডুবে আছে। তবে হরিশ নামে একজন বয়স্ক লোক তার বাবার সব ঋণই শোধ করে দেবে বলেছে, কিন্তু তার শর্ত হলো ওই হরিশের সাথে বিন্দুর বিয়ে দিতে হবে। তাই সে বাড়ি ছেড়ে চলে এসেছে। সব শুনে দুঃশান্ত তাকে রাতে এভাবে যেতে মানা করে, তাই বিন্দু রাতটা ওখানেই থেকে যায়। এর পরের দিন সকাল হতেই বিন্দুর বাবা তার মেয়েকে নিতে দুঃশান্তের বাড়ি এসেছে। বিন্দু বুঝতে পারে যে তার বাবা তাকে নিয়ে ওই বুড়োটার সাথে বিয়ে দেবে, তাই সে যেতে চায় না তার বাবার সাথে। তবে তার বাবা বিন্দুকে হাত ধরে জোর করে নিয়ে যেতে চাইলে দুঃশান্ত এসে বলে যে আমরা একে অপরকে ভালোবাসি আর আমরা বিয়েও করব। দুঃশান্ত ওই সময় বিন্দুকে বাঁচাতে এটা বললেও পরে দুজনের মধ্যেই দুঃশান্ত ও বিন্দুর বিয়েটা হয়েছিল। জাজির দুঃশান্তের কাছে সব কথা শুনে তার কিছুটা রাগ ভাঙে। তার মনে হয় তার বর খুব ভালো মনের মানুষ। এরপর জাজিকে একদিন দেখা যায় রান্নাঘরে। তাইয়বাও সেখানেই ছিল। জাজি তাইয়বাকে বিন্দুর মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করলে তাইয়বা জানায় বিন্দুর শ্বাসকষ্ট ছিল। একদিন রাতের বেলা তার শ্বাসকষ্ট শুরু হয় আর বিন্দুর ইনহেলার ঘরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে
গাড়ির মধ্যে একটি ইনহেলার পাওয়া যায়, কিন্তু ততক্ষণে বিন্দু আর বেঁচে ছিল না। তাই আবার বলে এই বাড়িতে মনে হয় কোনো অভিশাপ লেগেছে, বাড়ির বউগুলো একে একে সব মারা যাচ্ছে। কথাটি শুনে জাজি ভীষণ ভয় পেয়ে যায়। সে ভাবে হয়তো এবার তাকেও মরতে হবে। সে কল্পনা থেকে নিজেকে মৃত অবস্থায় দেখতেও পায়। জাজি ভয় পেয়ে কাঁদতে কাঁদতে দুষ্যন্তের কাছে গিয়ে বলে এই ঘরে সব বউরা মারা যাচ্ছে, এবার হয়তো আমিও মারা যাব। দুষ্যন্ত জাজিকে সান্ত্বনা দিয়ে বলে তুমি শান্ত হও, আমি কালই পুরোহিতকে ডেকে কিছু ব্যবস্থা করছি। পরের দিন সকালে পুরোহিত আসে তাদের বাড়ির পুজো করতে। পুরোহিতকে দুষ্যন্ত বলে যে জাজি অতীতের ঘটনাগুলি নিয়ে ভয় পাচ্ছে, তার মনে হয় তার সাথেও এমনটাই হবে। দুষ্যন্তের কথা শুনে পুরোহিত বলে যে এই বাড়িতে আরো মৃত্যু হবে, আর এই সব অঘটন আটকাতে পুরোহিত দুষ্যন্ত জাজিকে কাশি যেতে বলে। এরপর পুরোহিত যখন চলে যাচ্ছিল, জাজি তাকে রাস্তার মধ্যে ধরে জিজ্ঞেস করে যে সে তো কিছু করেনি, তাহলে ভগবান তাকে কেন মারবে? পুরোহিত বলে যে এই সব কাজ আসলে ভূতের। তাদের বর্তমানে যে বাড়িটা আছে সেখান থেকে কিছুটা দূরে কুয়ার পাশে আরো একজনের বাড়ি ছিল। ওই বাড়ির 6 জন লোক একসাথে মারা যায়, আর তোমার শ্বশুর আমার অমান্যতা সত্ত্বেও ওই 6 জনের সমাধি ভেঙে দিয়েছিল, আর এই জন্যই এই সব হচ্ছে। এখনো আরো 2 জনের মৃত্যু হবে, মোট 6 জনের মৃত্যু হবে। এই বলে পুরোহিত ওখান থেকে চলে যায়। জাজি ওখানে দাঁড়িয়ে এই পুরোহিতের বলা কথাগুলি ভাবতে থাকে, আর ভাবে এখনো আরো 2 জনের মৃত্যু হবে। এরপর পণ্ডিতের কথা মতো দুষ্যন্ত জাজি কাশি যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই দুষ্যন্ত জাজিকে নিয়ে ব্যাংকে আসে টাকা তোলার জন্য। দুষ্যন্ত গাড়ি থেকে নামতেই ব্যাংকের এক কর্মীর সাথে দেখা হয়ে যায়। সে দুষ্যন্তকে বলে যে সে তো তাকেই খুঁজছিল। দুষ্যন্ত তার সাথে কথা বলে ব্যাংকের ভেতর যায়। তখনই ওই লোকটি জাজিকে জিজ্ঞেস করে আপনারা কি কোথাও ঘুরতে যাচ্ছেন? জাজি বলে হ্যাঁ, কাশি যাব। লোকটি বলে কাশি কেন, অন্য কোথাও যান, আপনার স্বামী তো প্রথম স্ত্রী মারা যাওয়ায় ওর ইন্স্যুরেন্স থেকে অনেক টাকা পেয়েছে। পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন লোক বলে মারা গেছে না মেরে দিয়েছে কে জানে। তাদের কথা শুনে জাজির এবার দুষ্যন্তের ওপর সন্দেহ হতে থাকে। জাজি ভাবে হয়তো বিন্দুর নামের ওই ইন্স্যুরেন্সের টাকাটা পেতেই দুষ্যন্ত তার সমস্ত ইনহেলারগুলো ফেলে দিয়েছিল। এরপর জাজি ও দুষ্যন্ত বাড়ি চলে আসে। বাড়ি এসেই জাজি দেখে যে তার মা এসেছে। দুষ্যন্ত জাজির মায়ের সামনে জাজিকে একটা ইন্স্যুরেন্স ফর্মে সাইন করতে বলে, তবে জাজি সই করতে ভীষণ ভয় পাচ্ছিল। কিন্তু তার মায়ের বোঝানোর পর ইচ্ছা না থাকা সত্ত্বেও জাজি ওই ফর্মে সাইন করে। এরপর জাজি তার মাকে এগিয়ে দিতে গিয়ে বলে যে আমাকে এখান থেকে যে করে হোক নিয়ে যাও, আমার মনে হয় দুষ্যন্ত তার আগের স্ত্রীকে ইন্স্যুরেন্সের টাকার জন্যই মেরে ফেলেছে। জাজির এইসব কথা পূর্ণি শুনে ফেলে, আর সে বাড়ি গিয়ে তার মাকে সব বলে দেয়। এরপর জাজি তার মাকে ছেড়ে বাড়িতে এলে নাগামা তাকে বোঝাতে থাকে। নাগামা বলে আমাদের পরিবারের উন্নতিতে লোকে হিংসে করে, এই বাড়ি নিয়ে বিভিন্ন কথা বলে, তবে এই বাড়িতে কোনো ভূত টুত নেই, লোকে হিংসে করেই এসব বলে। দুষ্যন্তের মোটেও বিয়েতে কোনো ইচ্ছে ছিল না, শুধু আমার কথা ভেবেই এই বিয়েটা করেছে, কারণ তাদের আর 2 জন ভাই বিয়ে করতে চায়নি। নাগামার কথায় জাজি নিজেকে বুঝিয়ে নেয় তখনকার মতো। পরের দিন বাড়িতে একটা পুজো হয়। মহেশ সেখানে না আসার জন্য পুজোর প্রসাদ জাজি দিতে যায় মহেশকে। প্রসাদ দিতে গিয়ে জাজি দেখে যে মহেশ তার বিছানায় মরে পড়ে রয়েছে। এরপর মহেশের সমস্ত কাজকর্ম সেরে রাতের বেলা সবাই বসে কথা বলছে। এমন সময় শিবা বলে যে পুরোহিতের কথা মতো এখনো 5 জনের মৃত্যু হয়ে গেছে এই বাড়িতে, আরো একজনের মৃত্যু হবে, কে জানে এরপর কার পালা। আমাদের এই ঘর ছেড়ে চলে যাওয়া উচিত। নাগামা পরিষ্কার জানিয়ে দেয় যে সে এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। অনেক রাতে নাগামা জানলা দিয়ে দেখে যে যেখানে মহেশকে পুঁতে রাখা হয়েছিল সেখানে কেউ এসে আবার ওই সমাধিটাকে খুঁড়ছে। এটা দেখে বাড়ির সবাই ওখানে গিয়ে জানতে পারে জাজি তার পুলিশ প্রতিবেশী গৌতমকে ডেকে এই কাজটা করাচ্ছে, কারণ তার মনে হয় মহেশের পোস্টমর্টম হওয়া দরকার ছিল। এতে মহেশের মৃত্যুর আসল কারণ জানা যাবে। এই বাড়িতে পরপর ঘটে যাওয়া মৃত্যু জাজির মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। জাজির এই কাণ্ড দেখে তার বাড়ির সবাই তার উপর ভীষণ রেগে যায়। এরপর পুলিশ মহেশের বডি নিয়ে চলে যায়। দুষ্যন্তের বড় ভাই শিবা জাজিকে বকছিল। এমন সময় জাজি বলে যে সে জানে কাল রাতে কি ঘটেছিল। সিন চলে আসে আগের দিন রাতে। পূর্ণি রুম থেকে কিছু আওয়াজ পেয়ে মহেশ যখন তার রুমে যায় দেখে যে পূর্ণি অত রাতে তাদের ড্রাইভার জহরিয়ার সাথে কথা বলছে। এটা দেখে মহেশ মনে করে হয়তো তাদের মধ্যে কোনো সম্পর্ক চলছে, তাই তাদের মারতে থাকে। তখন শিবা এসে মহেশকে বুঝিয়ে তাকে ঘরে নিয়ে আসে। জাজিও তাদের পেছন পেছনই যায়। জাজি শুনতে পায় শিবা মহেশকে বলছিল আমাদের গ্রামের এক ছেলের সাথে পূর্ণির প্রেম আছে, তার মনে হয় যে সে হয়তো প্রেগনেন্ট হয়ে যেতে পারে, তাই পিল আনতে পাঠিয়েছিল তার জহরিয়াকে। ওটাই জহরিয়া নিয়ে এসেছিল পূর্ণিকে দিতে। শিবার সব কথা শোনার পর মহেশ বলে যে সে পুষ্পার একটি চিঠি পেয়েছে, তবে শিবা তার কোনো কথা পাত্তা না দিয়ে মহেশকে একসাথে 3টে ওষুধ খাইয়ে দেয়। তাই জাজির মনে হয়েছিল মহেশের ওষুধের ওভারডোজের জন্যই মৃত্যু হয়েছে। জাজির সমস্ত কথা শুনে নাগামা পূর্ণিকে বকাবকি করতে থাকে, আর শিবা জাজিকে বলে তোমার কি মনে হয় পূর্ণির বিষয় লুকানোর জন্য আমি মহেশকে ওষুধের ওভারডোজ দিয়েছি? এই বলে মহেশের একটি প্রেসক্রিপশন জাজির দিকে বাড়িয়ে দিয়ে বলে দেখো এখানে কি লেখা আছে, ডাক্তার বলেই ছিল তাকে দিনে 4টে করে ট্যাবলেট দিতে হবে, সকালে সে একটা খেয়েছিল তাই তাকে রাতে 3টে দিয়েছিলাম। তোমার পুলিশ বন্ধুকে মহেশের বডিটা ফেরত দিয়ে যেতে বলো।
পরের দিন গৌতম আবার মহেশের বডি এনে তাকে সমাহিত করে। বাড়ির কেউ বুঝতেও পারে না যে মহেশের পোস্টমর্টম হয়েছে। গৌতম জাজিকে বলে ডাক্তারের ধারণা এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, সন্ধ্যায় পোস্টমর্টম রিপোর্ট এলে সব জানা যাবে। গৌতম যাওয়ার সময় জাজির থেকে তার শ্বশুরের মেডিকেল রিপোর্টগুলোও নিয়ে যায়, আর তাদের মধ্যে এই কথাগুলো তাইয়াবা একটি গাছের আড়ালে লুকিয়ে শুনছিল। জাজির ওই দিন রাতে কথা মনে পড়ে যায়, যেখানে সে মহেশকে বলতে শুনেছিল যে সে পুষ্পার একটা চিঠি পেয়েছে। সেটা খুঁজতে মহেশের ঘরের ভেতরে যায় জাজি, তবে সে সেখানে কিছুই পায় না, কারণ মহেশের ঘরের সবকিছু বের করে ঘরের বাইরে পুড়িয়ে দেওয়া হচ্ছিল। এরপর জাজি ও তাইয়াবাকে রান্নাঘরে দেখা যায়। জাজি না জেনেই রান্নাঘরের মধ্যে রাখা একটা বিষাক্ত গাছের শেকড় হাতে তুলে নেয়। তাইয়াবা এটা দেখেই দ্রুত জাজিকে ওই শেকড় রেখে হাত ধুয়ে দেয়। তাইয়াবা বলে এটা একটা গাছের শেকড়, এটা খুবই বিষাক্ত, এটা খেলে মানুষের মৃত্যু হয়। জাজি বলে তাহলে তুমি এটাকে এখানে কেন এনেছো? তাইয়াবা বলে এই শেকড় শুকিয়ে এর গুঁড়ো সামান্য পরিমাণে জ্বর, কাশি বা ঠান্ডা লেগেছে এমন কারোকে দিলে সে সুস্থ হয়ে ওঠে, তবে এর পরিমাণ বেশি হলে মানুষটিও মারা যেতে পারে। তখনই গৌতম জাজিকে ফোন করে, আর তাইয়াবা জাজিকে চা দিয়ে যায় নাগামার জিরার জল দিতে। গৌতম জাজিকে বলে যে মহেশকে একটি বিষাক্ত গাছের শেকড় খাওয়ানো হয়েছিল, এই গাছের শেকড় খেলে মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়, আর তোমার শ্বশুরকেও ওই একই জিনিসই দেওয়া হয়েছে। জাজি গৌতমের কথা শুনছিল আর চা খাচ্ছিল, এমন সময় তারও চোখ দুটি ঝিমিয়ে আসে। সে শুধু গৌতমকে বলে যে আমাকেও মনে হয় ওই শেকড়ের বিষ দেওয়া হয়েছে বলে জাজি রান্নাঘরেই লুটিয়ে পড়ে। গৌতম জাজির আর কোনো আওয়াজ না পেয়ে তাড়াতাড়ি জাজির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর দুঃশান্তকে দেখা যায় যে ডাক্তার নিয়ে এসেছে। ডাক্তার জাজিকে দেখে বলে যে জাজির পালস একেবারেই কমে গেছে, যে কোনো সময় যাই হোক কিছু হতে পারে। তাই ডাক্তার জহুরিয়াকে বলে তার গাড়ি থেকে সেলাইন এনে দিতে। গৌতম দুঃশান্তকে জিজ্ঞেস করে যে জাজির সাথে রান্নাঘরে কে ছিল। দুঃশান্ত জানায় যে তাইয়াবা। এরপর দুঃশান্ত ও গৌতম তাইয়াবাকে ঘরের পেছনের জঙ্গল থেকে ধরে আনে। তারা মনে করেছে তাইয়াবাই জাজিকে বিষটা দিয়েছে। তবে কিছুক্ষণ বাদে জাজির জ্ঞান ফিরলে সে তাইয়াবাকে ডেকে বলে তুমিই আমাকে বাঁচিয়েছো, তাই না? এরপর আমরা দেখতে পাই জাজিকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে তাইয়াবা তার কাছে আসে, আর চায়ের গন্ধ শুঁকে বুঝতে পারে যে চায়ের মধ্যে ওই শেকড় মেশানো হয়েছে। তাই সে তখন একটি পাতার রস জাজিকে খাইয়ে বমি করায়, আর এরপর আরও একবার বমি করানোর জন্য জঙ্গলে যায় ওই পাতা আনতে। জাজির এই কথা সবাই বুঝতে পারে যে তাইয়াবা নির্দোষ, সে বরং জাজির প্রাণ বাঁচিয়েছে। এরপর দেখানো হয় আসল ঘটনা। আমরা দেখতে পাই জাজি যখন গ্যাসে চা চাপিয়ে রান্নাঘরের অন্যদিকে কিছু কাজ করছিল, নাগামা রান্নাঘরে ঢুকে ওই শেকড় চায়ে মিশিয়েছে। জাজি পরে এটা বুঝেও যায় যে নাগামাই এটা করেছে, এবং জাজি এটাও জানতে পারে যে নাগামাই সমস্ত মৃত্যুর কারণ। তবে জাজি এ ব্যাপারে বাড়ির কারোকে কিছু বলে না। এরপর দৃশ্য চলে আসে পরের দিন। জাজির পরিবারের সবাই মন্দিরে যাচ্ছে, তবে নাগামা শরীর অসুস্থতার বাহানা দিয়ে বাড়িতেই থেকে যায়। বাড়ির সবাই মন্দিরে পৌঁছে পুজো দিচ্ছিল, এমন সময় জাজি কোনো একটা কাজের কথা বলে ওখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে নাগামাকে দেখা যায় সারা বাড়ি কি যেন খুঁজে বেড়াচ্ছে, আর তখনই জাজি পেছন থেকে ডাক দিয়ে একটা পাউডারের কৌটা দেখিয়ে বলে এটা খুঁজছো? নাগামা জাজিকে দেখে চমকে ওঠে আর জিজ্ঞেস করে তুমি ওদের সাথে মন্দিরে যাওনি? জাজি নাগামাকে জিজ্ঞেস করে তুমি এগুলো কেন করেছো, বলো কেন করেছো। কিন্তু আমরা দেখতে পাই এদিকে দুঃশান্ত বাইরের দিকে তাকিয়ে দেখে যে জাজি গৌতমের সাথে কথা বলছে। তাহলে নাগামার সাথে যে কথা বলছে সে আসলে কে? দৃশ্য চলে আসে আবারও নাগামার কাছে। নাগামার কল্পনায় নাগামা দেখে যে তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাচ্চা ছেলে তাকে দেখে হাসছে। নাগামা ওই বাচ্চা ছেলেটিকে বলে হাসিস না কুত্তা। তবে ছেলেটি বলে আমি কুত্তা নই, তুই কুত্তা, কারণ তোর অবস্থা আজ কুত্তার মতো, তুই ধরা পড়ে গেছিস। নাগামা রেগে ওই ছেলেটিকে তাড়া করে, আর কিছুক্ষণ বাদে সে বুঝতে পারে এটা তার কল্পনা, তাই সে বসে পড়ে। এরপর দেখানো হয় নাগামার ছোটবেলার কিছু দৃশ্য, যেখানে নাগামা অন্যান্য বাচ্চাদের সাথে খেলা করছে, আর সে ওদের মাঝে রানী সেজে রয়েছে। তার এই রানী সেজে নিজের সাজানো কল্পনার রাজ্যতে থাকার প্রভাব এতটাই ছিল যে সে বাড়ি ফিরেও বাস্তবে রানীর মতোই আবভাব দেখাতো। একদিন নাগামার মা নাগামাকে খাবার খেতে দিলে তার ওই খাবারটি পছন্দ হয় না, তাই সে ছুঁড়ে ফেলে, আর নাগামার মা মারতে মারতে ওই পড়ে থাকা খাবারের থালাতে তার মুখ গুঁজে দেয়। আর এই সব কিছু দেখছিল একটি ছেলে যে তার সাথে খেলা করত। এরপর নাগামা আবার রানী সেজে অন্যান্য বাচ্চাদের সাথে খেলতে গেলে ওই বাচ্চাটি নাগামাকে বলে যে তুই শুধু আমাদের এখানেই রানী, বাড়িতে তো তোর কোনো যোগ্যতাই নেই, তুই তো চাকরের মতো থাকিস। এটি শুনে নাগামা রেগে বাচ্চাটির গলা টিপে ধরে। নাগামার মা এইসব কথা জেনে তাকে আগুনের ছ্যাঁকা দিয়েছিল। এই অপমান নাগামা সহ্য করতে না পেরে তার মাকে খাবারে ওই বিষাক্ত গাছের শেকড় খাইয়ে মেরে ফেলেছিল। এরপর থেকে তার রাজ্যে সেই রানী হয়ে জীবন কাটাতে থাকে। বিয়ের পর তার সংসারেও সে রানীর মতো আবভাব নিয়ে থাকতো। তার বর ছেলেরাও সবাই তার কথাতেই চলতো। তবে একদিন মহেশের বউ পুষ্পা যখন নাগামার মতো করে সংসারের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চায়, নাগামা সেটা সহ্য করতে পারে না। সে কিছুতেই এই সংসারের ওপরে তার নিয়ন্ত্রণ হারাতে চায় না। তাই একদিন সে পুষ্পাকে ওই কুয়ার কাছে নিয়ে যায় আর তাকে ধাক্কা দিয়ে কুয়ায় ফেলে দেয়, কারণ তার রাজ্যে সে কারোকেই রানী হতে দেবে না। নাগামা যখন পুষ্পাকে কুয়ায় ঠেলে ফেলে দেয়, এই ব্যাপারটা দেখেছিল তার বড় বউ চারুলতা। এমনকি চারুলতা পরে এটাও জানতে পারে যে নাগামাই ডাক্তারের সাথে
পরামর্শ করে তাকে উল্টোপাল্টা ওষুধ খাইয়েছিল যাতে সে কোনোদিনও মা হতে না পারে। চারুলতার বাচ্চা না হলে সে সংসারে কোণঠাসা হয়ে থেকে যাবে, আর নাগামার থেকে কেউ তার সংসারের দায়িত্ব নিতে পারবে না। আর এই সবকিছু জেনে চারু নাগামাকে থাপ্পড় মেরে পুলিশে দেওয়ার ধমকি দিয়েছিল। তবে নাগামা যখন বুঝতে পারে যে তার সব শেষ হতে বসেছে, তখনই চারু ঘুমিয়ে থাকা অবস্থায় তার গায়ে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেয়। এরপর যেই নাগামার রাস্তার কাঁটা হয়েছে, নাগামা তাদের একে একে শেষ করেছে। তার ছেলে, স্বামী সবাইকে নাগামাই মেরেছে। আর এই সমস্ত ঘটনাকে ভগবানের ক্রোধ বলে চালিয়ে দিয়েছে। জাজি নাগামার সব কথা শুনে বলে, এইসব তুমি নিজে করে ভগবানের নামে কেন দিয়েছো? নাগামা রেগে বলে, যেখানে ভগবান চুপ আছে সেখানে তুই এত প্রশ্ন করার কে? এই বলে জাজির দিকে যেই ঘুরেছে, অমনি জাজিকে অর্ধেক দেবীর মতো আর অর্ধেক মানুষের মতো মুখে দেখতে পায়। আর এটা দেখেই নাগামা উঠোন থেকে নিচে পড়ে যায় আর তার মাথায় ভীষণ চোট লাগে। সেখানেই তার মৃত্যু হয়। এরপর বাড়ির সবাই মন্দির থেকে ফিরে দেখে যে নাগামার মৃত শরীর উঠোনেই পড়ে আছে। এরপর দুষ্যন্ত একদিন জাজিকে বলে যে মা তো এখন নেই, তাই মায়ের অবর্তমানে মায়ের সমস্ত দায়িত্ব তোমাকেই নিতে হবে। তোমাকেই মায়ের মতো করে এই বাড়ির সমস্ত কাজ করতে হবে। এরপর জাজিকে দেখা যায় নাগামার মতোই সেজে কোথাও যেতে। জাজি গাড়িতে বসে আছে, এমন সময় তাইগাবা বলে যে নাগামা তো কোন্ডাইয়াকে ভীষণ ভরসা করত, তবে তার মৃত্যু কিভাবে হলো কে জানে। জাজি কথাটি শুনে এক অদ্ভুত হাসি দেয়। আর আমাদের মধ্যে অনেক প্রশ্ন রেখে সিরিজটি এখানেই শেষ হয়। তবে আশা করা যায় সিরিজটির পার্ট 2 আসবে, যেখানে সমস্ত প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে। যাই হোক, এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। এখনকার মতো টাটা।